আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আল্লাহু আকবার। শরীফ ওসমান হাদির জানাজার নামাজে লাখো মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুলের সমাধির পাশে দাফন। দেশের মানুষের হৃদয়ে হাদি চিরদিন থাকবেন বললেন প্রধান উপদেষ্টা। তাঁর মন্ত্র ধারণ করে জাতিকে অগ্রগতির পথে নেয়ার আহ্বান। হাদির খুনিদের বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন দল ও সংগঠনের সমাবেশ। অন্তর্বর্তী সরকারকে 24 ঘণ্টার আলটিমেটাম। বিজয়ের মাসেই চলে গেলেন মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি AK খন্দকার। স্বাধীনতা যুদ্ধে অনন্য ভূমিকা রাখা সেনানায়কের বিদায়ের শোক। এবং নারায়ণগঞ্জে 7 তরুণের নিরাপদ খেজুর রসের উদ্যোগ। শহরবাসীর কাছে শীতের খেজুর রসের স্বাদ ফিরিয়ে দেওয়ার প্রত্যাশা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে তাঁর জানাজার নামাজ হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিশিষ্টজনসহ সব স্তরের মানুষ। আপনারা হাজির হয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশ নেয়ার আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, হাদি এদেশের মানুষের বুকের মধ্যে আছেন, চিরদিন থাকবেন। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না। আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি, সবাই মিলে যে যেখানে আছি। আমরা তোমার যে মানব প্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে উঠা বসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সবাই প্রশংসা করছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির জানাজার নামাজে অংশ নেন লাখো মানুষ। তারা বলেন, হাদি তার কাজের মাধ্যমে দেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
হাদি হত্যার বিচারের দাবি জানিয়েছেন সব স্তরের মানুষ। রিয়াজ ইসলামের রিপোর্ট। যে সংসদে দাঁড়িয়ে দেশ ও দশের কথা বলার স্বপ্ন দেখতেন, সেখানেই শেষবারের মতো নিথর দেহে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। দুপুর 2টায় জানাজার নামাজ হলেও সকাল থেকে রাজধানী ও দেশের নানা প্রান্ত থেকে আসতে শুরু করেন নানা শ্রেণী পেশার মানুষ। মানুষের ঢল নামে মানিক মিয়া এভিনিউ ও খামারবাড়ি ছাড়িয়ে ফার্মগেট পর্যন্ত। ওসমান হাদির মরদেহ হাসপাতালের মর্গ থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা নিয়ে আসলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জানাজার নামাজ শুরুর আগে হাদির জন্য সবার কাছে দোয়া চান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। হাদি হত্যার বিচারের দাবিতে সহিংসতার ডাকে সাড়া না দিতে সতর্ক করে ইনকিলাব মঞ্চ। আমাদেরকে যদি জীবন দিয়ে দিতে হয় আমরা জীবন দিয়ে দেব, তবু ইনসাফের লড়াই ছাড়বো না। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। ছোট ভাই হাদি হত্যার বিচার চেয়েছেন বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায়, 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। হাদির জানাজার নামাজে ইমামতিও করেন তার বড় ভাই। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওসমান হাদির বিপ্লবী চেতনা এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান জানাজায় অংশ নিতে আসা মানুষ। শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিল না, উনি ছিলেন 24 বাংলাদেশের মুখপাত্র। তার মতো সাহসী, তার মতো আপোষহীন ব্যক্তি আমার এই 24 বছরের লাইফে আমি কখনো দেখি নাই। ওসমান হাদির ধারণা যদি আমাদের বাঁচায় রাখতে হয়, আমাদের যুদ্ধে নামতে হবে। আমাদের জুলাই এখনো শেষ হয় নাই। জানাজার নামাজের পর শোক মিছিল নামে মানুষের ঢল। প্রত্যেকটা মানুষ তার জন্য চোখের পানি ফেলেছে। এটা আমরা তার জন্য দোয়া করি এবং তার এই রুহের মাগফিরাত কামনা করি। জুলাই গণ অভ্যুত্থানের যেসব হিরোরা আছে তাদেরকে প্রোটেক্ট করতে তারা ব্যর্থ হয়েছে। এই বিচার হতেই হবে। আমি এই দেশের মানুষের কাছে বিচার চাই, আমার ভাই বিচার না হয়। শোক আর ভালোবাসায় চিরবিদায় জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির পাশে সমাহিত করা হয় শরীফ ওসমান হাদিকে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশ নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিশিষ্টজনেরা বলেছেন, নির্বাচন ও গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে সমুন্নত রেখে ওসমান হাদির আত্মত্যাগের মর্যাদা দিতে হবে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, এদেশের গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায়, কণ্ঠকাঠিন্য করতে চায়, তাদেরকে আমরা সমুচিত জবাব দেব গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহজতর করে। তাহলেই শহীদ ওসমান হাদির রক্তদানকে, আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারবো। খুনি এবং তার ষড়যন্ত্রকারী সহযোগীরা তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং শরীফ ওসমান হাদির যেই শাহাদাতের বদলা নেওয়ার জন্যে বাংলাদেশের মানুষ যেইভাবে শপথ গ্রহণ করেছে, এটি বাংলাদেশে আধিপত্যবাদের চূড়ান্তভাবে কবর রচনা করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের বিপ্লবীরা যাতে রাষ্ট্র বিনির্মাণ, রাষ্ট্র চেতনা নিয়ে বড় হতে না পারে, সার্বভৌমত্বের চেতনায় বাংলাদেশ দাঁড়াতে না পারে, সেই বিষয়টাকে খেয়াল রেখেই ওসমান হাদিকে তারা টার্গেট করেছে। এবং ওসমান হাদিকে টার্গেট করা মানে বাংলাদেশকে টার্গেট করা। যে মানুষগুলো এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য, ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য, জনগণের অধিকার আদায় করার জন্য নিজের সর্বোচ্চ শক্তিকে যারা আল্লাহর রাহে কোরবান করবে, এরকম কিছু তরুণের জন্য গোটা দেশে মানুষ অপেক্ষা করছে। সেই তৃষ্ণা আমরা কিছুটা হলে অনুভব করেছি হাদির জানাজার মধ্যে, এত লক্ষ লক্ষ মানুষের এই উপস্থিতির মধ্য দিয়ে।
শরীফ ওসমান বিন হাদি হত্যাকারীদের গ্রেফতারের অগ্রগতি জানাতে অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ইনকিলাব মঞ্চ। হাদির দাফন শেষে শাহবাগ চৌরাস্তায় সড়ক অবরোধ করে সমাবেশে এই আলটিমেটাম দেয়া হয়। দাবি আদায় না হলে রবিবার বিকেল ৫:১৫টায় শাহবাগ চৌরাস্তায় আবারও সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে। তবে কারো উস্কানিতে নাশকতায় না জড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা। পরে সন্ধ্যা ৬টার দিকে শাহবাগ ছাড়েন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এই সরকার কি চায় না, ওসমান হাদির যে বিচার সেইটা তারা নিশ্চিত করতে চায় না। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে গ্রেফতার করুন। এরা যদি বেঁচে থাকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। এরা যদি বেঁচে থাকে বাংলাদেশে কোনোদিন ইনসাফ আসবে না। শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ওসমান হাদির পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে এ ঘটনায় দোষীদের জবাবদিহি নিশ্চিত করতে বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্কে প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। আপিলের সময়সীমা ২ দিন কমানোর পাশাপাশি আপিল নিষ্পত্তির সময় ২ দিন বাড়িয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন করেছে নির্বাচন কমিশন। সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর সংশোধিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ২০২৬ সালের ৫ থেকে ১১ জানুয়ারির পরিবর্তে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আর আপিল নিষ্পত্তি করা হবে ১২ থেকে ১৮ জানুয়ারির পরিবর্তে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্যের মরদেহ দেশে আনা হয়েছে। বেলা ১১টার পর মরদেহ বহনকারী উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নিহত শান্তিরক্ষীরা হলেন নাটোরের কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম ও শান্ত মণ্ডল, রাজবাড়ীর সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। বিমানবন্দর থেকে ৬টি ফ্রিজার ভ্যানে করে তাদের মরদেহ সিএমএইচ হিমঘরে নিয়ে যাওয়া হয়। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিক্স বেইজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বর্বরোচিত ড্রোন হামলা চালায়। এ ঘটনায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও ৯ জন আহত হন। আহত ৯ জনের সবাই বর্তমানে শঙ্কামুক্ত। ঢাকার মগবাজারের ওয়্যারলেস এলাকার একটি বাসায় একই পরিবারের ২ শিশু মারা গেছে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুর্তুজা জানিয়েছেন, ২ ভাই বোনের মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খাবারে বিষক্রিয়া থেকে শিশু দুটির মৃত্যু হয়। মুক্তিযুদ্ধে উপপ্রধান সেনাপতি, অপারেশন কিলো ফ্লাইটের সমন্বয়ক, স্বাধীন বাংলাদেশের বিমান বাহিনীর প্রথম প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল বীর উত্তম একে খন্দকার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে বার্ধক্যজনিত অসুস্থতায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। রবিবার জোহরের নামাজের পর বিমান বাহিনীর ঘাঁটি বাসারে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করবে বাংলাদেশ বিমান বাহিনী। লায়লা নওশিনের রিপোর্ট। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানায়ক ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক একে খন্দকার ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঐতিহাসিক রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি একে খন্দকার।
বীর এই মুক্তিযোদ্ধার জন্ম ১৯৩০ সালের ১ জানুয়ারি রংপুর শহরে। বাবার চাকরির সুবাদে পড়াশোনা শুরু বগুড়ায়। রাজশাহী সরকারি কলেজ থেকে ১৯৪৯ সালে ইন্টারমিডিয়েট পাশ করার পর যোগ দেন পাকিস্তান বিমান বাহিনীতে। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাত্রে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি বাহিনীর হামলার পর পাকিস্তান বিমান বাহিনী থেকে বেরিয়ে যান। মুজিবনগর সরকারের অধীনে মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে রণকৌশলে অগ্রণী ভূমিকা পালন করেন একে খন্দকার। তার নেতৃত্বে ১৯৭১ সালে ভারতের নাগাল্যান্ডের ডিমাইপুরে ভারতের দেওয়া ৩টি বেসামরিক বিমান ও কয়েকজন বাঙালি বৈমানিক নিয়ে ২ মাসের প্রশিক্ষণ শেষে ২৮শে সেপ্টেম্বর যাত্রা শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী। মুক্তিযুদ্ধে অপারেশন কিলো ফ্লাইটের সমন্বয়কের দায়িত্ব পালন করেন একে খন্দকার। দেশের জন্য ট্রেনিং নিয়েছে এবং কিভাবে এসব কাজ করেছে আমি অবাক হয়ে গেছি। তাদেরকে তো আমি ডেকে নিয়ে এসেছি, তারা অনেক আত্মীয় স্বজনের সঙ্গে দেখাই নাই, কথাই নেই, কিছু যায় না। তারা বলছে আমাদের এই কাজটা আমাদের শেষ করতে হবে, পাকিস্তানকে আমাদের শেষ করতে হবে। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধানের দায়িত্ব পালন করেন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। ২০১১ সালে পান স্বাধীনতা পদক। কূটনীতিক হিসেবেও দায়িত্ব পালন করেন একে খন্দকার। সাবেক এই বিমান বাহিনী প্রধান পরে রাজনীতিতে যোগ দিয়ে ২ দফায় মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার লেখা ১৯৭১ ভেতরে বাইরে ব্যাপকভাবে আলোচিত গ্রন্থ। মুক্তিযুদ্ধের অনন্য ভূমিকা পালনকারী এই বীর উত্তমের মৃত্যুতে শোকাহত সারা দেশ। লাইলা নওশিন, চ্যানেল আই। শীত এলেই বাংলার গ্রামীণ জীবনে ফিরে আসে খেজুর রসের ঐতিহ্য। পিঠাপুলির সঙ্গে পাল্লা দিয়ে মানুষের মন খোঁজে কাঁচা খেজুর রসের স্বাদ। কিন্তু শহর প্রতিনিয়ত গ্রাস করে নিচ্ছে গ্রামকে। অনেক গ্রাম থেকেই খেজুর রসের ঐতিহ্য হারাতে বসেছে। সেখানে নারায়ণগঞ্জের বন্দরে ৭ তরুণ নিয়েছেন ভিন্ন উদ্যোগ। শহরবাসীর কাছে ফিরিয়ে দিতে চাচ্ছেন শীতের খেজুর রসের স্বাদ। বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ। নারায়ণগঞ্জ জেলার বন্দরে নদী পাড়ের জায়গাটিতে শীতের ভোরেও ভিড় জমাচ্ছে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। কেউ রসপান করছেন, কেউ ছবি তুলছেন, কেউ উপভোগ করছেন বাংলার চিরায়িত ঐতিহ্য। এই উদ্যোগের পেছনে রয়েছে ৭ জন তরুণ। তারা জানেন ঐতিহ্যের সঙ্গে নিরাপত্তার প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ। আমরা চিন্তা করলাম যে এক সময় আমরা গ্রাম বাংলায় খেজুর গাছটা খুব কমন ছিল, তো আমরাও দূরে দূরে যেতাম রস খেতে, কিন্তু শহরের মধ্যে এই জিনিসটা ওইরকম ভাবে দেখা যায় না। এখন অলমোস্ট আমরা ৭০টা গাছ নিয়ে কাজ করছি। এই বানাটা দিয়ে আপনার পুরো সাইডটা ঢেকে দেওয়া হয় যাতে বাদুর উপরে নিচে বা কোনো সাইডেই ঢুকতে না পারে। এই উদ্যোগের সঙ্গে অংশীদার হিসেবে যুক্ত হয়েছেন ফরিদপুরের অভিজ্ঞ গাছি সেলিম। অর্ধেক রস, আমার অর্ধেক রস। ডেইলি রস কত কেজি বা কত লিটার? ১৮০ থেকে ২০০ লিটারের মতো। ২০০ লিটার হলে ১০০ লিটার তাদের, ১০০ লিটার আপনার। এলাকার মুরব্বীরাও আসছেন এখানে, যাদের অনেকের চোখের সামনেই গ্রাম বদলে শহর হয়েছে, বদলে গেছে জীবনধারা। এনাকে আসে অনেকে বাসও করে নাই। আচ্ছা, এনে আপনার অনেক জঙ্গল আসলে কি ডরও আয় নেই না। এই আজকে ২-৩ বছর ধরে এই উদ্বোধন হইতেছে। আচ্ছা, গতবার আসা হয়েছে। আচ্ছা, তো এখানে রস অনেক ভালো। আমাদের প্রথম থেকে আসা হচ্ছে। যাওয়ার সময় অনেক পছন্দ করি। জলবায়ু পরিবর্তন আর নগরায়নের চাপে শহরের মানুষ এমন উদ্যোগগুলোর কাছাকাছি এসে খোঁজে স্বস্তির নিঃশ্বাস। অনেকক্ষণ এত ভালো হয়েছে, আমরা মানে অরিজিনাল জিনিসটা পাই। আর এমন একটা গুছানো পরিবেশ আমি কোথাও দেখি নাই। 8 দিন ধরে এই পাগল বানাইছে রস খাবে। এখন গাছের থেকে ফ্রেশ রস এর আগে খেয়েছো? না, ফার্স্ট টাইম জীবনে প্রথম। একসাথে শেকড়ের কাছেই মানুষ ফিরতে চায়। নগরায়নের জন্য হারানো ঐতিহ্যগুলো এরা যেমন সংরক্ষণ করছে, এটি নিঃসন্দেহে ইতিবাচক একটি কাজ। বাংলাদেশের বিভিন্ন এলাকাতে এরকম ছোট ছোট ঐতিহ্যগুলোকে যদি আমরা স্থানীয় পর্যায় থেকে এভাবে সংরক্ষণ করতে পারি, এটি হবে ইতিবাচক একটি বিষয়। নারায়ণগঞ্জের বন্দর থেকে শাইক সিরাজ, চ্যানেল আই। এবার জানাবো আই স্পোর্টস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান লন্ডনে গেছেন। বাংলাদেশে প্রায় 2 সপ্তাহ অবস্থান শেষে সকাল 8:30টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন।
23শে নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁর শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে 5ই ডিসেম্বর লন্ডন থেকে দেশে এসেছিলেন ডক্টর জোবায়দা রহমান। তিনি বেগম জিয়ার চিকিৎসার বিভিন্ন দিক তত্ত্বাবধান করেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। তোষাখানার আরেক মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 17 বছরের কারাদণ্ডাদেশ, একই মেয়াদে স্ত্রী বুশরা বিবির দণ্ড। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এলডিপি থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তকে দলের গঠনতন্ত্র পরিপন্থী, অগণতান্ত্রিক ও এখতিয়ার বহির্ভূত বলে মন্তব্য করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম। বহিষ্কারাদেশের পর গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে তিনি একথা জানান। এর আগে দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাসান সারওয়ার্দীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, হাসান সারওয়ার্দী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্পর্কে বিভ্রান্তিকর স্ট্যাটাস দিয়েছেন। তবে নিজের প্রতিবাদ বিজ্ঞপ্তিতে চৌধুরী হাসান সারওয়ার্দী দাবি করেছেন, তিনি নিজে কোনো ফেসবুক স্ট্যাটাসই দেননি। দলের প্রেসিডিয়াম সদস্য ডক্টর নিয়াজুল বশিরের একটি স্ট্যাটাসে মন্তব্য করেছিলেন মাত্র। নিজের মত প্রকাশ করা সাংবিধানিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার বলে উল্লেখ করেন তিনি। প্রতিবাদে হাসান সারওয়ার্দী বলেন, ওই মন্তব্যে এলডিপির আদর্শ, স্বার্থ বা নীতির বিরুদ্ধে কোনো বক্তব্য ছিল না। ময়মনসিংহের ভালুকায় শ্রমিককে পিটিয়ে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় 10 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার একদিন পর র্যাব 7 জনকে ও ডিবি পুলিশ 3 জনকে গ্রেফতার করে। দুপুরে র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাব 14-র অধিনায়ক নাইমুল হাসান বলেন, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির কোনো প্রমাণ তারা এখনো পর্যন্ত পাননি। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনা ঘটে। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটাও আমরা তদন্ত করে দেখব। কিন্তু একটা লোককে এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সাথে ঝুলিয়ে তাকে হত্যা করা, মানে আগুন দিয়ে হত্যা করা, এটা কিন্তু কোনোভাবেই আইনে কভার করে না এবং আমরা কোনোভাবেই, সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এটাকে কোনোভাবে স্পেয়ার করবে। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। আরেকটি তোষাখানা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে 17 বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি বিশেষ আদালত। শনিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত বিশেষ আদালত এ রায় ঘোষণা করে। মামলাটি ইতালীয় বিলাসবহুল ব্র্যান্ড বুলগেরির একটি দামি গয়না সেট নিয়ে। 2021 সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরকারি সফরে গয়না সেটটি বুশরা বিবিকে উপহার দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষের দাবি, প্রায় 8 কোটি রুপির গয়না মাত্র 29 লাখ রুপিতে নিজেদের কাছে রেখেছিলেন তারা। ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি বর্তমানে আদিয়ালা কারাগারেই বন্দী আছেন। নিয়ম অনুযায়ী এই গহনা সেটটি সরকারি তোষাখানায় থাকার কথা। এবার জানাবো কৃষি সংবাদ। নওগাঁ জেলায় চলতি আমন মৌসুমে ধানের ফলন বিপর্যয় এবং দাম কম হওয়ার কারণে উৎপাদন খরচ ঘরে তোলা অসম্ভব হয়ে পড়েছে চাষিদের। লাভ তো দূরের কথা, এবছর বিঘা প্রতি 2 থেকে 3 হাজার টাকা লোকসান হবে বলে জানিয়েছেন জেলার কৃষক। নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েসের তথ্য ও ভিডিও চিত্রে আমিনা রহমান শুক্তির রিপোর্ট। নওগাঁ জেলায় চলতি আমন মৌসুমে 1,96,000 হেক্টর জমিতে আমন চাষ করেছেন কৃষক।
যা থেকে 6,66,126 মেট্রিক টন চাল উৎপাদনের প্রত্যাশা নিয়ে ধান কাটা শুরু করেছিলেন কৃষক। ধানের বাজার এখন বর্তমান চলছে 1,1100 টাকা। এতে আমাদের কৃষকের অনেক ক্ষতি। এই বাতাসে পড়ে গেছে, ঝড় বৃষ্টির কারণে ধানের বাজারও অনেক কম, সব দিকেই আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক। জমিতে চাষ দেয়া, সেচ, নিড়ানি, কীটনাশক সার, কাটা মারাই ইত্যাদি বাবদ প্রতি বিঘা জমিতে কৃষকদের খরচ হয়েছে 16 থেকে 17,000 টাকা। এই পরিস্থিতিতে ধানের বাজার মূল্য খুবই কম বলছেন চাষিরা। এই দুর্যোগে ধানটা অসময় পড়ে যায়, ধানের ফলন গেছে কমে। এখন খুব জোর 12 থেকে 14 মন ধান। কত হবে ভাই? বিঘাতে 10-12 মন, এর বেশি আসবে না। বিঘাতে প্রায় কমতে হলো 5,000 টাকা লস হবে। ফলন বিপর্যয় ঘটলেও গড়ে প্রতি বিঘা জমিতে 16 থেকে 17 মন ধান উৎপাদিত হবে বলছেন কৃষি বিভাগ। কয়েকদিন আগে বৃষ্টিতে বেশ কিছু ধানের ক্ষয়ক্ষতি হয়েছে, এই জন্য প্রাথমিকভাবে আমাদের ধানের ফলন একটু কম হচ্ছে। মাঝামাঝি পর্যায়গুলো ফলন একটু বাড়বে, আবার শেষের দিকে এসে আবার ফলন করবে। তো গড় ফলন হয়তো একটু কম, আমাদের গত বছরের সাথে কম হবে। তো আশা করছি আমরা যে কৃষকরা যতটুকুই ক্ষতিগ্রস্ত হোক, আমরা প্রণোদনা বা অন্যান্য সাহায্য দেওয়ার কৃষক পোষণের চেষ্টা করব। প্রণোদনার পাশাপাশি কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারিভাবে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমিনা রহমান শুক্তি, চ্যানেল আই। এবার জানাবো প্রকৃতি সংবাদ। সাতক্ষীরায় পাখির নিরাপদ আবাসস্থল তৈরিতে গাছে গাছে মাটির হাড়ি বেঁধে দিয়েছে কালীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা। এমন উদ্যোগ জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে বলছেন পরিবেশবাদীরা। আবুল কালাম আজাদের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বেড়ে চলা প্রাকৃতিক দুর্যোগ, অপরিকল্পিত নগরায়ন সহ নির্বিচার বৃক্ষনিধনে ধ্বংস হচ্ছে পাখির প্রাকৃতিক আবাসস্থল। এতে দক্ষিণ পশ্চিম উপকূলীয় জেলা সাতক্ষীরার পরিবেশের ভারসাম্য হারানোর পাশাপাশি হুমকিতে পাখিসহ পুরো জীববৈচিত্র্য। এমন পরিস্থিতিতে পরিবেশের বন্ধু পাখি রক্ষায় সাতক্ষীরার কালীগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসের গাছে গাছে বেঁধে দেওয়া হয়েছে মাটির হাড়ি। আমরা মূলত জীববৈচিত্র্য রক্ষার্থে অবদান রাখার জন্য বার্ড স্যাংচুয়ারি অর্থাৎ পাখিদের নিরাপদ আবাসন গড়ে তোলার জন্য এই উদ্যোগটা গৃহীত করেছিলাম। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান এমন উদ্যোগ নিক এবং বাংলাদেশকে একটি চিরসবুজ বাংলাদেশের রূপরেখা বাস্তবায়ন করুক। সরকারের বিভিন্ন সংগঠনও যেন আমাদের এই উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয় এবং তারাও যেন স্ব আঙিনায় নিজ নিজ জায়গা থেকে পাখি সংরক্ষণের চেষ্টা করে। সাবেক শিক্ষার্থীদের সংগঠন আলোকায়ন ফাউন্ডেশনের সহায়তায় এবং জীববিজ্ঞান ও ভূগোল বিভাগের ব্যবস্থাপনায় ক্যাম্পাসের কাছে গড়ে তোলা হচ্ছে পাখির অভয়াশ্রম। শীতপ্রধান যে দেশগুলো আছে ওই দেশের যে পাখিগুলো তাদের জীবন বাঁচানোর জন্য আমাদের মতো নাতিশীতোষ্ণ দেশে চলে আসে, তাদেরকে রক্ষা করাই মূলত আমাদের কাজ। আমরা শুধু তাদেরকে ভক্ষণ না করি, তাদেরকে আবাসের জায়গা করে দিয়ে একটা প্রেম প্রীতিমূলক সম্পর্ক তৈরি করতে পারি। তারা তাদের আশ্রয়স্থল খুঁজে পেয়ে যেভাবে আনন্দিত, আমরা তাদের আশ্রয়স্থল গড়ে দিতে পারে আমরাও ঠিক তেমনভাবে আনন্দিত। এতে পাখির কলকাকুলিতে প্রাণবন্ত থাকবে পরিবেশ ও প্রতিবেশ বলছেন পরিবেশবাদীরা। পাখিদের 150 আবাসস্থল, এটা খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ, আমি তাদের সাধুবাদ জানাই। পাখিরা যদি স্বাভাবিকভাবে বিচরণ করতে পারে, সার্বক্ষণিক নিরাপত্তার নিশ্চয়ন যদি আমরা করতে পারি, তাহলে আমাদের এই উপকূলীয় পরিবেশ বাঁচবে। জীববৈচিত্র্য রক্ষায় এমন উদ্যোগ দেশজুড়ে সচেতনতা বৃদ্ধি করবে প্রত্যাশা পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। দেশের সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে 17তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের বিজয়ীদের নাম ঘোষণা করেছে দেশের ব্র্যান্ড প্র্যাকটিশনারদের বৃহত্তম প্রতিষ্ঠান বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠানে 45টি ক্যাটাগরিতে 45টি ব্র্যান্ডের হাতে তুলে দেওয়া হয় মোস্ট লাভড ব্র্যান্ড অফ বাংলাদেশ বা দেশের সেরা ব্র্যান্ডের সম্মানসূচক পুরস্কার। এছাড়াও 15টি ব্র্যান্ডকে দেওয়া হয় ওভারঅল টপ
15 মোস্ট লাভড ব্র্যান্ড অফ বাংলাদেশ সম্মাননা। এবছর বেস্ট ব্র্যান্ডের মর্যাদা লাভ করেছে বিকাশ। একই সাথে এই আসরে মোস্ট ইমার্জিং ব্র্যান্ড অফ বাংলাদেশ সম্মাননা অর্জন করে আমা কফি এবং আরএফএল হাউসওয়্যার, এবং রাঁধুনি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় সর্বাধিক জনপ্রিয় ব্র্যান্ডের খেতাব অর্জন করে। এনসার্চ লিমিটেডের অংশীদারিত্বে আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2025-এ মোট 61টি সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম সহ বিভিন্ন দেশীয় ব্র্যান্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের আগুন, 7 বছরের শিশুকন্যার মৃত্যু। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের চরমনসা এলাকায় এক বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তার 7 বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন ওই বিএনপি নেতা ও তার অন্য 2 কন্যা। পরিবারের লোকজন ও স্থানীয়দের অভিযোগ, শুক্রবার রাতে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের ঘরের দরজার বাইরে থেকে তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার দাস জানান, আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। আগুনে ঘুমন্ত অবস্থায় 7 বছরের শিশু আয়েশা বেগম বিনতির মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হন বিএনপি নেতা বেলাল হোসেন ও অন্য 2 কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার। বিথি ও স্মৃতিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বেলাল হোসেন সদর হাসপাতালে চিকিৎসাধীন। দেশের সমুদ্র বিজ্ঞান গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার তাগিদ দিয়েছেন গবেষকরা। কক্সবাজারে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বোরির 2 দিনের বার্ষিক সেমিনারে বক্তারা বলেন, সুনীল অর্থনীতির অপার সম্ভাবনাকে কাজে লাগাতে গবেষণালব্ধ জ্ঞানের যথাযথ প্রয়োগ ও কার্যকর উদ্যোগ জরুরি। বোরির মহাপরিচালক কমোডর মোহাম্মদ মিনারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সমুদ্র গবেষকরা। বিজ্ঞানী ও গবেষকরা সেমিনারে গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করেন। গাজীপুরের কাপাসিয়ায় পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্সবিহীন 2টি অবৈধ ইট ভাটায় উচ্ছেদ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা। উপজেলার ধানদিয়া ও পোনাশারি গ্রামে এই অভিযান পরিচালিত হয়। উচ্ছেদে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানুল ইসলাম। সে সময় ভাটা 2টির চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয়। ইট ভাটা 2টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়। সে সময় গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আরিফিন বাদল এবং অন্যরা উপস্থিত ছিলেন। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। পৌষের শুরুতে গাইবান্ধায় কুয়াশা ও শীতের তীব্রতা বেড়েছে। বিকেলের পর থেকেই জেলার বিভিন্ন এলাকায় বইতে শুরু করে হিমেল হাওয়া। গ্রামীণ জনপদ, চর ও নদী অববাহিকায় কুয়াশা থাকায় সূর্যের দেখা মিলছে দেরিতে। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। এবার জানাবো খেলার খবর। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শরীফ ওসমান হাদির জানাজার নামাজে লাখো মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুলের সমাধির পাশে দাফন। দেশের মানুষের হৃদয়ে হাদি চিরদিন থাকবেন বললেন প্রধান উপদেষ্টা। তার মন্ত্র ধারণ করে জাতিকে অগ্রগতির পথে নেওয়ার আহ্বান। হাদির খুনিদের বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন দল ও সংগঠনের সমাবেশ। অন্তর্বর্তী সরকারকে 24 ঘণ্টার আলটিমেটাম। বিজয়ের মাসেই চলে গেলেন মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি একে খন্দকার। স্বাধীনতা যুদ্ধে অনন্য ভূমিকা রাখা সেনানায়কের বিদায়ে শোক। এবং নারায়ণগঞ্জের 7 তরুণের নিরাপদ খেজুর রসের উদ্যোগ। শহরবাসীর কাছে শীতের খেজুর রসের স্বাদ ফিরিয়ে দেওয়ার প্রত্যাশা।
চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।